হ্যালো মাই ফ্রেন্ডস, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং তোমরা নিজের পড়ায় প্রচণ্ড ব্যস্ত আছো। তো তোমরা আমার এই চ্যানেলে অলরেডি 2টি প্র্যাকটিস ক্লাস পেয়ে গেছো এবং আশা করি তোমরা সেই 2টি প্র্যাকটিস ক্লাস দেখেছো এবং সেখান থেকে ম্যাথসগুলো তোমরা নোট ডাউনও করে রেখেছো। আজকে আমরা ক্লাস 3তে এসে উপস্থিত হয়েছি। বাট এই ক্লাস 3 শুরু করার আগে তোমাদের একটি জিনিস আমার বলে রাখা দরকার, সেটি হচ্ছে আগের 2টি ক্লাসে আমি তোমাদের যে এক্সামকে টার্গেট করে ক্লাস 2টি এনেছিলাম সেটি হচ্ছে আরআরবি এনটিপিসি 2024 অথবা আরআরবি গ্রুপ ডি 2024। বাট আমি যেটা দেখলাম যে এই 2টি এক্সামের যে কোশ্চেন প্যাটার্ন আর বাকি এসএসসি সিজিএল 2024 বা ডাব্লিউবিসিএস 2024 অথবা ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াসের যে কোশ্চেন প্যাটার্ন মোর ওভার সেম। তাহলে আমরা যদি এই প্র্যাকটিস ক্লাসটাকে বাকি এই কটা এক্সামকেও যদি ইনক্লুড করে নিই তাহলে আমাদের এই 5টি এক্সাম অলরেডি কভার হয়ে যাবে এই প্র্যাকটিস ক্লাস থেকে। তাই আমি আজকের এই ক্লাস থেকে এই 5টি এক্সামকে টার্গেট করেই তোমাদের ম্যাথস প্র্যাকটিস করাবো। তো আজকের ক্লাসে আমি 10টি কোশ্চেন তোমাদের জন্য নিয়ে এসেছি এবং এই 10টি কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট। তো শুরু করা যাক। দেখি কোশ্চেন নাম্বার 1-এ কী প্রশ্ন আছে। ইফ সাইন থিটা ইজ ইকুয়াল টু 4/5 ফাইন্ড দ্য ভ্যালু অফ ট্যান থিটা মাইনাস কট থিটা। তাহলে সাইন থিটার ভ্যালু দেওয়া হয়েছে 4/5, আমাকে ট্যান থিটা মাইনাস কট থিটার ভ্যালু নির্ণয় করতে হবে। তাহলে তোমরা সবাই জানো যে সাইন থিটা মানে কি। সাইন থিটা মানে হচ্ছে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস। তার মানে একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যদি আমি এখানে ড্র করে নিই এবং এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের মধ্যে যদি আমি থিটাকে প্লেস করে দিই তাহলে এই থিটা অ্যাঙ্গেলের অপোজিটে যে সাইডটি আছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটির সেটি হচ্ছে পারপেন্ডিকুলার। এবং এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের যেহেতু রাইট অ্যাঙ্গেলের একটি সাইড আমি পেয়ে গেছি পারপেন্ডিকুলার, তার মানে অপর সাইডটি কী হবে, বেস। তার মানে এই সাইডটি হবে বেস। এবং রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের রাইট অ্যাঙ্গুলার ভার্টেক্সের অপোজিটে যে সাইড থাকে সেই সবসময় হয় হাইপোটেনিউস, এটা কখনো চেঞ্জ হয় না। তাহলে আমরা দেখতে পাচ্ছি সাইন থিটা ইজ ইকুয়াল টু কী জানি আমরা, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস। এবং এই পারপেন্ডিকুলার আর হাইপোটেনিউসের রেশিও দেওয়া আছে কত, 4/5। তাহলে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস ইজ ইকুয়াল টু 4/5। তার মানে যদি পারপেন্ডিকুলারের ভ্যালু হয় 4 ইউনিট তার মানে হাইপোটেনিউসের ভ্যালু কত হবে, 5 ইউনিট। আর পাইথাগোরান থিওরেম অনুযায়ী আমরা বলতে পারি যে যদি হাইপোটেনিউস 5 ইউনিট হয়, পারপেন্ডিকুলার যদি 4 ইউনিট হয়, তার মানে বেস অলওয়েজ হবে 3 ইউনিট। বেস অলওয়েজ হবে 3 ইউনিট। তার কেন সেটি হচ্ছে, কারণ আমরা সবাই জানি যে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 স্কোয়ার, যেটি একটি ট্রিপলেট। তাহলে এই ট্রিপলেটগুলো কিন্তু তোমাদের সবাইকে মুখস্থ রাখতে হবে। সব কটা ট্রিপলেট যদি তোমরা মনে রাখো তাহলে এই রকম সহজেই তোমরা বেস বা হাইপোটেনিউসের লেন্থ নির্ণয় করতে পারবে। আর এই ট্রিপলেটগুলো আমি এখানে সবকটা ট্রিপলেট এক জায়গায় আবদ্ধ করে রেখেছি। তোমরা জাস্ট এই ট্রিপলেটগুলো একবার করে নিজেরা দেখবে এবং এগুলোকে অ্যাপ্লাই করবে, তোমাদের অটোমেটিক্যালি এগুলো রিমাইন্ড হয়ে যাবে। ঠিক আছে? তো এগুলো রিমাইন্ড করা কিন্তু খুবই দরকার, না হলে কিন্তু তোমাদের পাইথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার থেকে তোমাদের লম্ব অথবা ভূমি অথবা অতিভুজের ভ্যালু নির্ণয় করতে হবে, যেটা প্রত্যেকবার নির্ণয় করা টাইম সাপেক্ষ এবং এটা টাইম কনজিউমিং, কিন্তু সেটা দরকার নেই। কারণ ডাইরেক্ট তোমরা যখন ভ্যালু দেখতে পাবে ডাইরেক্ট তোমরা লিখতে পারবে, তো কেন তোমরা এটা মুখস্থ করবে না? ইউ শুড রিমাইন্ড ইট। ওকে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে পারপেন্ডিকুলার, বেস এবং হাইপোটেনিউস তিনটের লেন্থই আমাদের জানা হয়ে গেল। এবার আমাকে ট্যান থিটা মাইনাস কট থিটা ভ্যালু নির্ণয় করতে হবে। তোমরা সবাই জানো যে সাইন থিটা যেরকম পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, সিমিলারলি ট্যান থিটা ইজ ইকুয়াল টু কি, ট্যান থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে পারপেন্ডিকুলার বাই বেস, এবং কট থিটা ইজ ইকুয়াল টু কি না, বেস বাই পারপেন্ডিকুলার। ট্যান কট থিটার সমান আমরা বলতে পারি কি 1/tan থিটা, আর 1/tan থিটা মানে কী হবে, বেস বাই পারপেন্ডিকুলার। তাহলে পারপেন্ডিকুলার বাই বেস মানে কত, পারপেন্ডিকুলারের ভ্যালু হচ্ছে 4 ইউনিট আর বেসের ভ্যালু হচ্ছে 3 ইউনিট। তার মানে P/B মানে হচ্ছে কত, 4/3। তার মানে B/P হবে 3/4। তাহলে 4/3 মাইনাস 3/4, আর 4/3 মাইনাস 3/4 করলে কত হবে, 4 4 16, 3 3 9, 16 থেকে 9 বিয়োগ করলে হবে 7। তাহলে 7/12, অপশান 3 উইল বি দ্য কারেক্ট আনসার। এবার চলে এসে আমরা নেক্সট প্রশ্ন। দেখো, নেক্সট প্রশ্নে বলা হয়েছে দ্য সাকসেসিভ ডিসকাউন্টস অফ 12%, 20% অ্যান্ড 25% আর ইকুইভ্যালেন্ট টু দ্য সিঙ্গেল ডিসকাউন্ট। তাহলে আমাদের তিনটে ডিসকাউন্টকে সিঙ্গেল ডিসকাউন্টে ট্রান্সফার করতে হবে। তোমরা ফর্মুলা দিয়েও এই প্রশ্নের সমাধান করতে পারো, কিন্তু আমি তোমাদের বলবো যে রেশিও মেথডে এই ধরনের প্রশ্নের সমাধান করা খুবই লাভদায়ক। কেন? কারণ
রেশিও মেথডে তোমাদের কী হবে না, রেশিও মেথডে তোমাদের ক্যালকুলেশন অনেক সহজ হবে। দেখো 12% ডিসকাউন্টে 12% তোমরা বলো তো 12%-এর ফ্র্যাকশন ভ্যালু কি? তোমরা সবাই জানো যে 4% = 1/25, তাহলে 12% কী হবে না 3/25। আর এই যে ফ্র্যাকশনটি, এই ফ্র্যাকশনটি কী বোঝায়? যদি 25 টাকা আমার মার্ক প্রাইস হয়, আমরা সবাই জানি যে ডিসকাউন্ট কার ওপর দেওয়া হয়, ধার্য মূল্য বা মার্ক প্রাইসের ওপর। তাহলে মার্ক প্রাইস যদি 25 টাকা হয়, তাহলে আমরা মনে রাখবো যে 25 টাকার ওপর 3 টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে, 25 টাকার ওপর 3 টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে। তার মানে এই 3 হচ্ছে ডিসকাউন্ট এবং 25 হচ্ছে মার্ক প্রাইস। তাহলে আমরা এখান থেকে কী পেয়ে যাব না, মার্ক প্রাইস আর সেলিং প্রাইসের রেশিও পেয়ে যাব। মার্ক প্রাইস আর সেলিং প্রাইসের রেশিও পেয়ে যাবো। দেখো মার্ক প্রাইস যদি 25 টাকা হয় বা 25 ইউনিট হয়, তাহলে 3 ইউনিট বা 3 টাকা আমি কী দিচ্ছি, ডিসকাউন্ট দিচ্ছি। তাহলে আমি কত টাকায় বিক্রি করেছি? 25 টাকা থেকে যদি 3 টাকা আমি ডিসকাউন্ট দিয়ে দিই, তাহলে আমি বিক্রি করবো কত টাকায়? বিক্রি করবো 22 টাকায়। তাহলে 25 - 3 22। সিমিলারলি পরবর্তী পার্সেন্টেজটিকে, ডিসকাউন্ট পার্সেন্টটি কী দেওয়া আছে? 20%। আর 20%-এর ফ্র্যাকশন ভ্যালু কি? 20%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/5। তার মানে 5 টাকা যদি আমার মার্ক প্রাইস হয়, তাহলে আমি 1 টাকা ডিসকাউন্ট দিচ্ছি, তার মানে 4 টাকায় বিক্রি করছি। এবার দেখো পরবর্তী পার্সেন্টেজটি কী দেওয়া আছে? 25% ডিসকাউন্ট। তাহলে 25%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1/4। তার মানে 4 টাকা যদি আমার মার্ক প্রাইস হয়, তাহলে আমি 1 টাকা ডিসকাউন্ট দিচ্ছি, তাহলে 4-এ 1 ডিসকাউন্ট মানে 3-এ বিক্রি করছি। তাহলে দেখো এই যে 3টে রেশিও পেলাম, এই 3টে রেশিওকে তোমরা কী করবে না, বাঁদিকের টার্মগুলোকে গুণ করবে আর ডান দিকের টার্মগুলো গুণ করবে, ঠিক নিচে নিচে লিখবে। আর তার আগে যদি কোনো কাটাকুটি হয়, তাহলে কাটাকুটি করতে পারো। কাটাকুটি কীরকম হবে না, সবসময় ক্রস কাটাকুটি হবে, ঠিক আছে? দেখো এখানে 4 আর এখানে 4 কাটাকুটি হয়ে কেটে গেল, বাকি কিন্তু ক্রসে কোনো জায়গায় কাটাকুটি হচ্ছে না। কিন্তু ভুল করে যেন ওই 25 আর 5 কাটাকুটি করে 5 লিখে দিও না, ঠিক আছে? সেটা কিন্তু কোনোভাবেই করা যাবে না। তাহলে 25 আর 5 বাঁদিকে গুণ করে আমরা কত পাচ্ছি না 125। আর এদিকে দেখো 22 আর 3 গুণ করে কত পাচ্ছি? 66। তার মানে যদি আমার টোটাল 125 মার্ক প্রাইস হতো, তাহলে আমি 66 টাকায় বিক্রি করতাম। তাহলে আমি কত টাকা ডিসকাউন্ট দিতাম না 125 - 66। 6 থেকে 15 9 দিলে মানে হচ্ছে 59। তাহলে 59 আমি ডিসকাউন্ট দিচ্ছি কতই না 125। সবসময় মার্ক প্রাইসের উপর ডিসকাউন্ট হয়। তাহলে 59/125 × 100ই হচ্ছে আমার ওভারঅল সিঙ্গেল ডিসকাউন্ট পার্সেন্টেজ। ওভারঅল সিঙ্গেল ডিসকাউন্ট পার্সেন্টেজ। তাহলে এবার যদি কাটাকুটি করে নাও, 25 এখানে 4 এখানে 5, তাহলে 59 × 4/5 এবং 59 × 4/5 করলে কত হবে? 47.23 উইল বি দ্য কারেক্ট আনসার। চলে যাই আমরা কোশ্চেন নাম্বার 3-তে। কোশ্চেন নাম্বার 3 হচ্ছে খুবই অসাধারণ একটি প্রশ্ন, এবং এই প্রশ্নটির সমাধান তোমরা তখনই করতে পারবে যদি তোমরা কয়েকটি ট্রিক্স খুব ভালো করে জানো। এখন আমরা চলে এসেছি কোশ্চেন নাম্বার 3-তে। কোশ্চেন নাম্বার 3-তে বলা হয়েছে x - 1/x-এর ভ্যালু দেওয়া হয়েছে √6 এবং বলা আছে এক্সের ভ্যালু সবসময় 1-এর থেকে বড় হবে। তাহলে x⁸ - 1/x⁸ ভ্যালু কী হবে? দেখো বন্ধুরা, x⁸ - 1/x⁸কে তোমরা ফ্যাক্টরে অবশ্যই ভাঙতে পারবে। কি করে না, যদি তোমরা a² - b² এই টার্মে এই x⁸ - 1/x⁸কে লিখতে পারো। দেখো x⁸কে আমরা কী লিখতে পারি? x⁴ হোল স্কোয়ার। বলবে দাদা হ্যাঁ একদম ঠিক। আর 1/x⁸কে আমরা কি লিখতে পারি? 1/x⁴ এর হোল স্কোয়ার। তাহলে এবার x⁴কে যদি a ধরো আর 1/x⁴কে যদি b ধরো, তাহলে হয়ে গেল না এটা a² - b² ফর্ম? বলবে হ্যাঁ একদম ঠিক। এবার তোমরা সবাই জানো a² - b² ফর্মুলা কি না a + b × a - b। তাহলে a + b মানে কী হবে? x⁴ + 1/x⁴ এবং x⁴ - 1/x⁴। তাহলে লিখে ফেললাম আমরা a + b a - b আকারে এই পুরো টার্মটাকে। এবার দেখো x⁴ + 1/x⁴কে কি আমরা আর ভাঙতে পারবো? বলবে না দাদা ভাঙতে পারবো না, কিন্তু x⁴ - 1/x⁴কে আমরা ভাঙতে পারবো। কী ফর্মে এটা আছে? এটাও ঠিক এই a² - b² ফর্মেই আমরা লিখতে পারবি। কী করে লিখতে পারি না, যদি আমরা x⁴কে লিখি x² হোল স্কোয়ার, যদি আমরা কি এরকম লিখি x² হোল স্কোয়ার - 1/x² হোল স্কোয়ার,
কোনো কি ভুল হবে? বলবে দাদা কোনো ভুল হবে না। তাহলে আমরা এই ফর্মে এই পুরো টার্মটাকে লিখতে পারি। তাহলে এই পার্টটুকু তোমরা ওরালি করতে পারবে, এটুকুর জন্য তোমাদের লেখে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। তাহলে x⁴ প্লাস 1/x⁴ এরকমই রেখে দাও যেরকম আছে। আর এই x⁴ মাইনাস 1/x⁴ তোমরা কি লিখতে পারবে না x² প্লাস 1/x², আর x² মাইনাস 1/x²। তাহলে আবার দেখো x² প্লাস 1/x² তোমরা আর ভাঙতে পারবে না, কিন্তু x² মাইনাস 1/x² আবারই a² মাইনাস b² আকারে লিখে তোমরা a প্লাস বি ইন্টু মাইনাস বি আকারে ভাঙতে পারবে। তাহলে কী লিখতে পারবে x² মাইনাস 1/x² না x প্লাস 1/x এবং x মাইনাস 1/x। ব্যাস, এই পুরো পার্টটা এতগুলো ফ্যাক্টরে আমি ভেঙে ফেললাম, আর কিন্তু কোনোভাবেই এর ফ্যাক্টরে ভাঙা যাবে না। এবার তোমায় এটা জানতে হবে এই পুরো টার্মটার ভ্যালু তোমরা এক লাইনে নির্ণয় করতে পারবে যদি তোমরা এই দুটো ট্রিক্স জানো। দেখো এই দুটো ট্রিক্স আমি এখানে খুব ভালো করে তোমাদের লিখে দিয়েছি। দেখো আমি তোমাদের ভালো করে বুঝিয়ে দিই যে ট্রিক্সগুলো কী করে অ্যাপ্লাই করবে। দেখো x মাইনাস 1/x এর ভ্যালু দেওয়া আছে, শুধু একটাই ভ্যালু দেওয়া আছে x মাইনাস 1/x, এবং এখানে x মাইনাস 1/x আমি দেখতেও পাচ্ছি। তাহলে এটুকুর ভ্যালু আমি √6 আগিয়ে লিখে ফেলি। এবার তোমায় এটা জানতে হবে যে যদি x মাইনাস 1/x এর ভ্যালু দেওয়া থাকে তাহলে সেখান থেকে কি x প্লাস 1/x এর ভ্যালু পাওয়া সম্ভব? হ্যাঁ, পাওয়া সম্ভব। তার জন্য জানতে হবে এই ফার্স্ট ট্রিকটি। ফার্স্ট ট্রিকটি কী বলা হয়েছে, যদি x মাইনাস 1/x এর ভ্যালু k থাকে তাহলে x প্লাস 1/x এর ভ্যালু কত হবে? k² প্লাস 4। আর প্রশ্নে তোমার x মাইনাস 1/x এর ভ্যালু কত দেওয়া আছে? √6। তার মানে কি k এর ভ্যালু দেওয়া আছে √6, তাহলে x প্লাস 1/x এর ভ্যালু কী হবে না k² প্লাস 4। তাহলে k এর ভ্যালু যদি √6 আছে তাহলে √6 এর হোল স্কোয়ার মানে কত? 6। তাহলে 6 প্লাস 4 মানে কত হবে? 10। তাহলে x প্লাস 1/x এর ভ্যালু কত হলো না √10। তাহলে এখান থেকে আমি পেয়ে গেলাম যে x প্লাস 1/x এর ভ্যালু কত হয়ে গেল? √10। এবার x² প্লাস 1/x² ভ্যালু কী করে পাবো? x² প্লাস 1/x² এর ভ্যালু কী করে পাবো? তার জন্য তোমায় জানতে হবে নেক্সট ট্রিকটি। যদি x প্লাস 1/x এর ভ্যালু আমার দেওয়া থাকে তাহলে x প্লাস 1/x এর ভ্যালু আমি পেয়ে গেছি। ভ্যালু কত পেলাম না √10। তাহলে x প্লাস 1/x এর ভ্যালু যদি m থাকে, যে m এর ভ্যালু আমি কত পেয়েছি এখানে? √10, তাহলে x² প্লাস 1/x² ভ্যালু কী হবে না m² মাইনাস 2, m² মাইনাস 2। তাহলে m এর জায়গায় আমি কত লিখবো এখন? m এর ভ্যালু হচ্ছে √10, তাহলে x² প্লাস 1/x² ভ্যালু কত হবে না √10 এর হোল স্কোয়ার, √10 এর হোল স্কোয়ার মাইনাস 2। তাহলে √10 এর হোল স্কোয়ার মাইনাস 2 মানে কত না 10 মাইনাস 2 8, 10 মাইনাস 2 8। এইটুকু পার্ট তোমরা ওরালি করতে পারবে, এটার জন্য এখানে লিখে ক্যালকুলেশন করার কোনো প্রয়োজন নেই। তাহলে x² প্লাস 1/x² ভ্যালু পেয়ে গেলাম কত না 8। এবার দেখো x⁴ প্লাস 1/x⁴ এর ভ্যালু কী করে পাবে? সেম ট্রিক্স অ্যাপ্লাই করে তোমরা কিন্তু এর ভ্যালু পেয়ে যাবে। দেখো x প্লাস 1/x এর ভ্যালু থেকে যেমন আমরা x² প্লাস 1/x² এর ভ্যালু পেলাম, এবার x² প্লাস 1/x² এর ভ্যালু থেকেই আমি আবার x⁴ প্লাস 1/x⁴ এর ভ্যালু পাবো। সেম ট্রিক্স, যদি x²কে আমরা a ধরে নিই তাহলে a প্লাস 1/a ইজিক্যাল টু যদি p হয় তাহলে a² প্লাস 1/x² এর ভ্যালু কত হয় না p² মাইনাস 2। সেম ফর্মুলা। তাহলে এখানে শুধু x² আমরা a ধরেছি, তাই আমরা কী পাবো? x⁴ প্লাস 1/x⁴। তাহলে x² প্লাস 1/x² এর ভ্যালু কত পেলাম না 8 পেয়েছি আমরা। x² প্লাস 1/x² এর ভ্যালু কত পেয়েছি? 8। তাহলে x⁴ প্লাস 1/x⁴ ভ্যালু কত? 4 এর ভ্যালু কত হবে না 8² মাইনাস 2, 8² মাইনাস 2। আর 8² মাইনাস 2 মানে কত? 8² মাইনাস 2 মানে কত না 62। তাহলে আমরা ডাইরেক্ট এই ভ্যালুটাও এখানে পুট করতে পারবো, এর জন্য এখানে ক্যালকুলেশন করে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। তাহলে x⁴ প্লাস 1/x⁴ এর ভ্যালু পেয়ে গেলাম 62, x² প্লাস 1/x² এর ভ্যালু পেয়ে গেলাম 8, x প্লাস 1/x এর ভ্যালু √10 এবং x মাইনাস 1/x এর ভ্যালু পেলাম √6। ব্যাস, আমরা ভ্যালু নির্ণয় করে ফেলতে পারবো। দেখো 62 ইন্টু 8 496, 496 পেয়ে গেলাম। আর √10 ইন্টু √6, √10কে আমরা কি লিখতে পারি না √5 ইন্টু √2, আর √6কে কি লিখতে পারি √2 ইন্টু √3। তাহলে √2 আর √2 গুণ করে হয়ে যাবে 2, তাহলে 496 ইন্টু 2, আর √5 ইন্টু √3 করলে কত হবে √15। তাহলে √15 আমরা অপশানের 4টে অপশানের মধ্যে দেখতে পাচ্ছি। 496 ইন্টু 2 গুণ করলে হয়তো 992 হবে। তাহলে 992 √15, অপশান 2 উইল বি দ্য কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4-এ আমরা দেখতে পাচ্ছি Shubhani pays tax at the rate of 30% on her entire income of ₹90,000. তাহলে শুভানি কী করছে না 90,000 দ্য টোটাল ইনকামের ওপর 30% ট্যাক্স পে করছে। আর ঋতিকা কী করছে? ঋতিকা পে ট্যাক্স অ্যাট দ্য রেট অফ 40% অন হার এন্টায়ার ইনকাম অফ ₹Y। তাহলে ঋতিকার ইনকাম আমাকে বলে দেয়নি, শুভানির ইনকাম আমাকে বলে দিয়েছে। শুভানি ট্যাক্স পে করছে 30% হারে, আর ঋতিকা পে করছে 40% হারে। বলছি ইফ দ্য ওভারঅল ট্যাক্স রেট অন দেয়ার কম্বাইন্ড ইনকাম
টু 37%। তার মানে কি, শুভানি যার ইনকাম হচ্ছে 90,000 আর ঋতিকা যার ইনকাম আমরা জানি না। শুভানি ট্যাক্স পে করছে 30% রেটে আর ঋতিকা ট্যাক্স পে করছে 40% রেটে। এবার যদি শুভানি আর ঋতিকার কম্বাইন্ড ইনকাম আমরা নিই, তাহলে কম্বাইন্ড ইনকাম কত হবে না 90,000 প্লাস ওয়াই। তাহলে এই 90,000 প্লাস ওয়াইয়ের ওপর যদি ট্যাক্স ক্যালকুলেট করি তাহলে দেখব সেই ট্যাক্সটি হচ্ছে কত না 37%। তাহলে এই যে প্যাটার্ন, এই প্যাটার্নটি হচ্ছে অ্যালিগেশন প্যাটার্ন, এটাই তোমাদের বুঝতে হবে। তাহলে দেখো এই 30% আর 40%-এর মধ্যবর্তী কোনো একটা নাম্বার হতে হবে এই কম্বাইন্ড ইনকামের ওপর যে ট্যাক্স রেট ক্যালকুলেট করা হচ্ছে, এবং সেটাই আছে। দেখো 30 এবং 40-র মধ্যবর্তী কোনো একটা নাম্বার হচ্ছে 37%। তাহলে এটি হচ্ছে অ্যালিগেশন প্যাটার্ন, এবং অ্যালিগেশনে এই প্রশ্নের সমাধান খুব সহজ হয়ে যাবে। তা 30% দেখছি শুভানির তার ট্যাক্স পে করছে যে রেটে, আর ঋতিকা পে করছে 40% রেটে, আর কম্বাইন্ড হচ্ছে 37%। তাহলে যদি আমরা অ্যালিগেশন করি তাহলে দেখতে পাবো যে 37 থেকে 30 বিয়োগ করলে আমরা কত পাবো না 7%, আর 40 থেকে 37 বিয়োগ করলে আমরা কত পাবো 3%। তাহলে এই যে রেশিও পেলাম 3:7, এই যে আমরা রেশিও পেলাম 3:7, এই রেশিওটি অ্যাকচুয়ালি কী রেশিও? এই রেশিওটি হচ্ছে তাদের ইনকাম রেশিও। এই রেশিওটি কী রেশিও? তাদের ইনকাম রেশিও। কেন ইনকাম রেশিও? কারণ আমরা যে ট্যাক্স ক্যালকুলেট করেছি সেটা কার উপর করেছি না তাদের ইনকামের ওপরই করেছি। তাহলে যার উপর ট্যাক্স ক্যালকুলেট হবে আলটিমেট সেই রেশিওই আমরা ফিরে পাবো আফটার অ্যালিগেশন। তাহলে 3:7 হচ্ছে আমার দুজনকার ইনকামের রেশিও। তার মধ্যে আমরা সুহানির ইনকাম জানি কত 90,000, তাহলে 3-এর ভ্যালু হচ্ছে 90,000, তার মানে কত গুণ না 30,000 গুণ। তাহলে 30,000 ইন্টু 7 করলেই আমি পেয়ে যাব কি ঋতিকার ইনকাম, এবং যার ভ্যালু আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়াই দেওয়া আছে। তাহলে ওয়াইয়ের ভ্যালু কত হবে না 30,000 ইন্টু 7, দ্যাট ইজ 2,10,000। অপশন 4 উইল বি দ্য কারেক্ট আনসার। চলে আসি নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5-এ বলা হয়েছে 15 men can complete a work in 25 days. 15 men can complete a work in 25 days and 25 women can complete the same work in 40 days. তাহলে 15 জন মেন কাজ করছে আর 25 জন ওমেন কাজ করছে। 15 জন মেন পুরো কাজটি করছে 25 দিনে, আর 25 জন ওমেন সেই কাজটি করছে কত দিনে না 40 দিনে। নির্ণয় করতে বলেছে যদি 15 জন মেন এবং 25 জন ওমেন একসঙ্গে কাজ করে তাহলে পুরো কাজটি কমপ্লিট হতে কত সময় লাগবে। তাহলে দেখো এই যে প্রশ্নটি আছে, এই প্রশ্নটি অ্যাকচুয়ালি কিছুই নয়। 15 জন মেনকে যদি আমি এক্স ধরে নিই আর 25 জন ওমেনকে আমরা ওয়াই ধরে নিই, তাহলে দেখো খুব সিম্পলি বলা আছে যে এক্স জন মানুষ কোনো একটি কাজ 25 দিনে করতে পারে এবং ওয়াই জন মানুষ সেই কাজটি 40 দিনে করতে পারে। তাহলে এক্স প্লাস ওয়াই তারা যদি একত্রে করে, এক্স আর ওয়াই যদি একত্রে করে তাহলে কাজটি কত দিনে কমপ্লিট হবে, সেই আনসারটি আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে মেন ওমেনের কোনো কিন্তু রিলেশন গল্প নেই, ঠিক আছে। তাহলে জাস্ট সিম্পলি আমরা এক্স প্লাস ওয়াইয়ের ফর্মুলা দিয়ে করে ফেলতে পারবো যে এক্স আর ওয়াই যদি একত্রে কাজটা করে ততদিনে করবে না। আমরা সবাই জানি যে এক্স জন মানুষ যদি কোনো একটি কাজ এ দিনে করে এবং ওয়াই জন মানুষ কোনো একটি কাজ বি দিনে করে, তাহলে এক্স এবং ওয়াই একত্রে ওই কাজটি এ বি বাই এ প্লাস বি দিনে করতে পারবে। তাহলে এখানে এ এর ভ্যালু কত 25 আর বি এর ভ্যালু কত 40, তাহলে 25 ইন্টু 40 বাই 25 প্লাস 40, তাহলে 25 ইন্টু 40 বাই 25 প্লাস 40 করলে ওরা কত পাবো না 65। তাহলে কাটাকুটি করে দাও, দেখো নিচে পড়ে থাকছে 13, 5 দিয়ে কাটাকুটি করলে উপরে থাকছে 5, তাহলে 5 ইন্টু 40 মানে 200/13, 200/13 হচ্ছে আমার আনসার। তাহলে 200/13 করলে কত হবে, 200/13 করলে কত হবে দেখো 13 10 বারের বেশি হবে, মানে 15 বার তো অবশ্যই যাচ্ছে। 13 ইন্টু 15 করলে কত হয়, 13 ইন্টু 15 করলে হয় 195, তার মানে 15 পূর্ণ 5-এর 13, অপশান 1 উইল বি দ্য কারেক্ট আনসার। চলে এসেছি আমরা কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 বলা হয়েছে
অ্যান আর্ক অফ লেন্থ 23.1 সেন্টিমিটার সাবটেন্স অ্যান্ড 18 ডিগ্রি অ্যাঙ্গেল অ্যাট দ্য সেন্টার। আচ্ছা, তোমরা আমাকে বলো আর্ক মানে কি? আর্ক মানে আর কিছুই নয়, কোনো একটি সার্কেলের মধ্যে, আগে একটা সার্কেল ড্র করে তোমাদের দেখিয়ে দিই। ধরো এটি একটি সার্কেল। এবার এই সার্কেলটির পরিধির ওপর থেকে যদি একটি টুকরো আমরা কেটে নিই, ধরো এই টুকরোটা আমরা কেটে নিলাম, তাহলে এই টুকরোটার নাম দিলাম এ এবং বি। এই টুকরোটিকে আমরা বলবো সার্কেলের একটি আর্ক। তাহলে সার্কেলের পরিধি থেকে যে কোনো একটি টুকরোকে যদি আমরা কেটে নিয়ে চলে আসি, তাহলে সেই টুকরোটাকে আমরা কী বলে থাকি? আর্ক। তাহলে ধরো এইটুকুই হচ্ছে সেই আর্কটি, যার নাম হয়েছে এবি। এবার এই এবি আর্কটি বলেছে সেন্টারে 18 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করেছে। তাহলে 18 ডিগ্রি যদি অ্যাঙ্গেল তৈরি করে থাকে, তাহলে কীরকমভাবে তৈরি করেছে? দেখো, ধরো এটা হচ্ছে সেন্টার, এবং তাহলে এই কোণটি হচ্ছে কত? 18 ডিগ্রি। তাহলে এই হচ্ছে তোমার অ্যাকচুয়ালি আর্কের ফর্ম। এবি আর্কটি যদি আমরা এই এবি দুটি পয়েন্টের সঙ্গে যদি সেন্টারকে আমরা কানেক্ট করে দিই, তাহলে আমরা দেখব যে এ ও বি অ্যাঙ্গেলটি তৈরি হয়েছে। এই এ ও বি অ্যাঙ্গেলটির ভ্যালু কত? না 18 ডিগ্রি, এবং সেটাই অঙ্কে বলা হয়েছে। আর কি বলা হয়েছে? না এই আর্কটির লেন্থ বলা হয়েছে 23.1 সেন্টিমিটার। আর্কটির লেন্থ বলা হয়েছে 23.1 সেন্টিমিটার। তাহলে এখান থেকে তোমায় জানতে হবে যে আর্কের লেন্থ বার করার ফর্মুলা কী। সবসময় মনে রাখবো লেন্থ অফ দি আর্ক এর ফর্মুলা হচ্ছে পাই আর থিটা বাই 180 ডিগ্রি। পাই আর থিটা বাই 180 ডিগ্রি, যেখানে তোমরা সবাই জানো যে পাইয়ের ভ্যালু হচ্ছে 22/7। আর হচ্ছে কি? আর হচ্ছে কিছুই নয়, এই সার্কেলটির রেডিয়াস। আর কি? সার্কেলটির রেডিয়াস। আর থিটা কি? থিটা হচ্ছে আর্কটি ঠিক সেন্টারে যে অ্যাঙ্গেল তৈরি করবে তার ভ্যালু। তাহলে এখানে যেমন বলা আছে যে এবি আর্কটি সেন্টারে 18 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করেছে, তাহলে এই 18 ডিগ্রি হচ্ছে এখানে থিটার ভ্যালু। তাহলে পাই আর থিটা বাই 180 হচ্ছে আর্কের লেন্থের ফর্মুলা, আর্কের লেন্থ বার করার ফর্মুলা। তাহলে পাই আর থিটা বাই 180 ইজিক্যাল টু কত দেওয়া আছে? না 23.1। তাহলে দেখো পাই আর থিটা হচ্ছে কত? 18 বাই 180 ইজিক্যাল টু বলা আছে কত? 23.1। তাহলে 23.1 এই যে পুরো সমীকরণটা আমরা লিখলাম এখানে, পাই আর থিটা, পাই আর 18/180 ইজিক্যাল 23.1। এখান থেকে আমরা কি পেয়ে যাব? না এখান থেকে আমরা পেয়ে যাব আর এর ভ্যালু। তাহলে দেখো খুব সহজেই তোমরা আর এর ভ্যালু পেয়ে যাবে। 18 আর 180 কেটে গেলে নিচে পড়ে থাকে 10, আর এই 10 এদিকে গুণ করলে আমরা কি দেখবো? না এই পয়েন্টটি উঠে যাবে, 231 পড়ে থাকবে। তাহলে পাই আর ইজিক্যাল টু হচ্ছে 231। তাহলে আর এর ভ্যালু কত হবে? না 231 ইন্টু পাইয়ের ভ্যালু কত হবে? 22/7। তাহলে ওদিকে গেলে উল্টে হবে, তাহলে 7/22 দিয়ে গুণ হয়ে যাবে। তাহলে আর এর ভ্যালু কত হলো? 231 ইন্টু 7/22। এবার যদি 7/22 দিয়ে কাটাকুটি করে দিই, দেখো 11 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 11 দুগুণে 22, 21 বার, আর এখানে 11 দুগুণে 22, তার মানে 7 ইন্টু 21/2। 7 ইন্টু 21/2 হচ্ছে আমার রেডিয়াসের ভ্যালু পেয়ে গেলাম। এবার নির্ণয় করতে কী হবে? না হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য সার্কেল, সার্কেলের এরিয়া নির্ণয় করতে হবে। দেখো এখানে পাইয়ের ভ্যালু অলরেডি 22 বলাই আছে। তাহলে এরিয়া অফ দ্য সার্কেলের ফর্মুলা তোমরা সবাই জানো, পাই আর স্কোয়ার। যেখানে পাইয়ের ভ্যালু কত বলা আছে? না 22/7। আর এর ভ্যালু কত বলা আছে? না 7 ইন্টু 21/2 এর হোল স্কোয়ার। এবার দেখো এই পুরো পার্টটি তোমরা যদি ক্যালকুলেশন করতে যাও, ইট উইল টেক সাম টাইম। সেই টাইমটা তোমরা যদি সেভ করতে যাও, তোমাদের একটা জিনিস বুঝতে হবে যে এই পুরো যে গুণফলটা, এই গুণফলটা মধ্যে একটি টার্ম লুকিয়ে আছে কে? 11। তাহলে এই পুরো গুণফলটার একটা ফ্যাক্টরকে অলওয়েজ কী হবে? না 11। তার মানে 11 দিয়ে এই পুরো গুণফলটি সবসময় পুরোপুরি ভাগ যাবে, তাই তো? 11 দিয়ে পুরো গুণফলটি সবসময় ভাগ যাবে। তাহলে তোমরা যদি 11-এর ডিভিসিবিলিটি চেক করে নাও, তাহলে এই চারটে অপশান থেকে খুব সহজেই তোমরা আনসার বলতে পারবে। দেখো প্রথম অপশানটা চেক করছি। 11-এর ডিভিসিবিলিটি কীভাবে চেক করতে হয়? অড প্লেসের যে সংখ্যাগুলো বসে আছে তাদের সাম করব, ইভেন প্লেসে যে সংখ্যাগুলো বসে আছে তাদের সাম করব। সেই সামের ডিফারেন্স যদি 0 হয় অথবা 11-এর কোনো মাল্টিপল হয়, তাহলেই সংখ্যাটি 11 দিয়ে পুরোপুরি ভাগ যাবে। দেখো প্রথম অপশানটি, অপশান 1। অপশান 1-এ কী আছে? না 1 হচ্ছে অড প্লেসে বসে আছিল, 1
9 10, 10 প্লাস 8 18 প্লাস 0 18। তাহলে অড প্লেসের সংখ্যাগুলো তার সাম কত 18। তাহলে ইভেন প্লেসে কারা কারা বসে আছে 6 প্লাস 7 13 প্লাস 5 এবং 13 প্লাস 5 করলে কত হচ্ছে 18। তাহলে ইভেন প্লেসেও সংখ্যাটি বসে যে সংখ্যাগুলো বসে আছে তাদের সাম হচ্ছে কত 18, আর 18 মাইনাস 18 করলে কত হয় 0। তার মানে এই প্রথম অপশানটি ফার্স্ট অপশান সি আমার কি আনসার হতে পারে, হবেই কিনা তার এখনও কোনো গ্যারেন্টি নেই, কারণ বাকি অপশানগুলোর মধ্যে এরকম অপশান বেরিয়ে আসতে পারে যেটি 11 ডিভিসেবল। ঠিক আছে, তো 11 ডিভিসেবল বা 11 কোনো মাল্টিপল, তাহলে আমার বাকি অপশানগুলো চেক করতে হবে। তাহলে দেখি অপশান টুতে কী বলা আছে না 1 প্লাস 9 10, 10 প্লাস 8 18 প্লাস 0 18, আর 6 8 14 আর 5 19। তাহলে 18 মাইনাস 19 দ্যাট ইজ 1 কিন্তু 11 ডিভিসিবল নয়, তাহলে অপশান 2 আনসার হতে পারে না। অপশান 3 1 প্লাস 8 9, 9 প্লাস 8 17 প্লাস 0 17, আর এখানে কত পড়ে আছে 6 প্লাস 7 13 প্লাস 5 18। তাহলে 17 মাইনাস 18 সেখানেও -1 আসছে, তাহলে অপশান 3ও আমার আনসার হতে পারে না। সিমিলারলি অপশান 4ও চেক করব 1 প্লাস 7 8, 8 প্লাস 8 16 প্লাস 0 16, আর 6 9 15 15 প্লাস 5 20। তাহলে এখানেও দেখো 18 মাইনাস 20 দ্যাট ইজ -2। তাহলে এখানেও কিন্তু আমার কি হচ্ছে না, এখানেও আমার 0 অথবা 11-এর কোনো মাল্টিপল আসছে না। তার মানে অপশান 4ও আমার আনসার হতে পারে না। তাহলে একমাত্র অপশান 1ই হচ্ছে আমার সেই সংখ্যা যেটি 11 দিয়ে পুরোপুরি ভাগ যায়। তার মানে অপশান 1ই হবে আমার আনসার কী হবে না 16978 16,978.50 সেমি স্কোয়ার। অপশান 1 উইল বি দ্য কারেক্ট আনসার। চলো এবার চলে আসি আমরা কোশ্চেন নাম্বার 7-এ। কোশ্চেন নাম্বার 7-এ বলা আছে in a bag containing red, green and blue pens, the ratio of red, blue and green pens in the given order was 7:4:9. তাহলে খুব সহজ একটি প্রশ্ন। কি কি রঙের বল আছে ব্যাগের মধ্যে না রেড, গ্রিন আর ব্লু। রেড, ব্লু আর গ্রিন এখানে পড়ে দেওয়া হয়েছে, খুব ভালো করে মাথায় রাখবে। প্রথমে দেখে দেখো রেড, সরি গাইস, তাহলে প্রথমে দেখো দেওয়া হয়েছে রেড, গ্রিন এবং ব্লু পেন, আর রেশিওতে বলা হয়েছে কিন্তু রেড, ব্লু অ্যান্ড গ্রিন। তাহলে এই জায়গাগুলো খুব মাথায় রাখবেন, এগুলোই কিন্তু প্রশ্নকে তোমরা ভুল আনসার দাগ দিয়ে আসো এগুলোর জন্যে। তাহলে দেখতে পাচ্ছ কী কী আমাকে রেশিও কী কী দেওয়া হয়েছে না রেড, ব্লু এবং গ্রিনের। রেড, ব্লু আর গ্রিনের রেশিও কী দেওয়া আছে না 7:4:9। তার মানে 7টাই যদি রেড থাকে, 4টি হচ্ছে ব্লু আর 9টি হচ্ছে গ্রিন। তাহলে টোটাল নাম্বার অফ বল কতগুলো পাচ্ছি রেশিও থেকে 7 4 11, 11 9 হচ্ছে 20। তাহলে 20টি আমরা কী পাচ্ছি না টোটাল নাম্বার অফ বল পাচ্ছি। আর প্রশ্ন দেওয়া আছে ইফ দ্য টোটাল নাম্বার অফ পেনস ইন দ্য ব্যাগ নাম্বার অফ পেন, তাহলে টোটাল নাম্বার অফ পেন ইন দ্য ব্যাগ ইজ 320। তাহলে আমরা দেখতে পাচ্ছি 20-র ভ্যালু দেওয়া আছে অঙ্কে 320-র সঙ্গে সমান। তাহলে দেন হাউ মেনি অফ দেম ওয়ার রেড, তাহলে রেডের ভ্যালু কত আমার সেটা নির্ণয় করতে হবে। তাহলে খুবই ইজি, 20 থেকে 320 কী করে হয়েছে না 16 গুণ করে। তাহলে 16 × 7 করলে যেটা হবে সেটাই হবে আবার আনসার। আর 16 × 7 করলে আমরা কত পাই না 112। অপশান এ উইল বি দ্য কারেক্ট আনসার। এবার আমরা চলে যাই কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8-এ বলা হয়েছে রবি ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 40 days। রবি একটি কাজ 40 দিনে করতে পারে। অ্যান্ড সুধা ক্যান ডু দ্য সেম পিস অফ ওয়ার্ক ইন 60 days। খুব ভালো কথা। তাহলে রবি এবং সুধা দুজনে মিলেই কাজ করছে, এবং দুজনে আলাদা যদি কাজ করে কোনো একটি কাজ, পার্টিকুলার কাজ, সেম কাজ, তাহলে ওই কাজটি রবি করতে পারে 40 দিনে, আর সেই একই কাজ সুধা করতে পারছে 60 দিনে। তাহলে আমরা এখান থেকে এই 40 আর 60, এই 40 আর 60 থেকে আমরা কী পেতে পারি টোটাল ওয়ার্ক পেতে পারি।
কী করে পাই টোটাল ওয়ার্ক? না 40 আর 60 যদি আমরা এলসিএম করে দিই, তাহলে 40 আর 60 এলসিএম করলে কত হবে? তুমি বলবে কিছু না দাদা 120। তাহলে 120 ইউনিট যদি টোটাল ওয়ার্ক হয়, সেই 120 ইউনিট ওয়ার্ক পুরো 120 ইউনিট করতে রবির লাগছে 40 দিন আর সুধার লাগছে 60 দিন। তাহলে রবি একদিনে কতটা কাজ করছে, কত ইউনিট কাজ করছে? না তুমি বলবে 120/40, 120/40 দ্যাট ইজ 3 ইউনিট। তাহলে এই 3 ইউনিট যে কাজ সেটা হচ্ছে কি না রবির এফিসিয়েন্সি। সবসময় মনে রাখবো হচ্ছে একদিনে মানে একক টাইমে, একক সময়, সেটা একদিন হতে পারে, 1 ঘন্টা হতে পারে, 1 সেকেন্ড হতে পারে, একক সময়ে কোনো একটি মানুষ যে পরিমাণ কাজ করতে পারে সেটাই হচ্ছে তার এফিসিয়েন্সি। তাহলে রবি একদিনে করছে 3 ইউনিট ওয়ার্ক, তাহলে রবির এফিসিয়েন্সি কত? না 3 ইউনিট। সিমিলারলি সুধার এফিসিয়েন্সি কত? 120/60 দ্যাট ইজ 2, এখানে লিখছি না। তাহলে 120/60 করে কত পাচ্ছি? 2। তাহলে 3 হচ্ছে রবির এফিসিয়েন্সি আর সুধার এফিসিয়েন্সি হচ্ছে কত? না 2। তাহলে রবি আর সুধার আমরা ইন্ডিভিজুয়াল এফিসিয়েন্সি পেয়ে গেলাম। এবার কি বলছি? ইফ দে ওয়ার্ক অন অল্টারনেট ডেজ স্টার্টিং উইথ সুধা, খুব ভালো করে মনে রাখবে আমার, খুব ভালো করে মনে রাখতে হবে যে কে কাজ স্টার্ট করছে। অল্টারনেট ডেজ কনসেপ্টে আমাকে এটাই মনে রাখতে হয় যে কে কাজ স্টার্ট করছে। তাহলে স্টার্ট করছে কে? সুধা। তাহলে সুধা প্রথম দিন কাজ করছে, সুধা করছে ফার্স্ট ডে ওয়ার্ক, আর তারপরে রবি করছে সেকেন্ড ডে। তাহলে সুধা ফার্স্ট ডেতে কত ইউনিট ওয়ার্ক করবে? না 2 ইউনিট ওয়ার্ক করবে। আর রবি সেকেন্ড ডেতে কত ইউনিট ওয়ার্ক করবে? 3 ইউনিট ওয়ার্ক করবে। তাহলে 3 + 2 5 ইউনিট ওয়ার্ক হবে, 5 ইউনিট ওয়ার্ক কমপ্লিট হবে। ঠিক কত দিনে? না প্রথম দিন আর দ্বিতীয় দিন, দুদিন কাজ হয়েছে, তাহলে 2 ডেজ। এটাই হচ্ছে মেন কনসেপ্ট। তাহলে ইন 2 ডেজ দে বোথ ক্যান কমপ্লিট এস প্লাস আর, মানে সুধা এবং রবি দুজনে মিলে 2 দিনে কমপ্লিট করছে 5 ইউনিট ওয়ার্ক। তাহলে আমার নির্ণয় করতে হবে কি না ইন হাউ মেনি ডেজ উইল দ্য ওয়ার্ক বি কমপ্লিটেড। তাহলে পুরো কাজটি কত দিনে শেষ হবে? তাহলে পুরো কাজটি কত? না 120 ইউনিট। তাহলে 5 ইউনিট হচ্ছে 2 দিনে, 120 ইউনিট হবে কত দিনে? তাহলে 5-এর ডাইরেক্ট আমি দেখতে পাচ্ছি ডাইরেক্ট গুণিতক 120 হচ্ছে 5-এর ডাইরেক্ট গুণিতক। তাহলে ডাইরেক্ট গুণিতক মানে 5কে 24 গুণ করলে 120 হয়। তাহলে 24 গুণ ওয়ার্ক কমপ্লিট করতে হবে, তাহলে সময়ও 24 গুণ লাগবে। তাহলে 24 × 2 করলে কত হবে? 48 ডেজ। 48 ডেজ টাইম লাগবে পুরো কাজটি কমপ্লিট করতে। অপশান 3 উইল বি দ্য কারেক্ট আনসার। চলো চলে যাই পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখতে পাচ্ছি একটি সিরিজ দেওয়া আছে। আচ্ছা, তোমরা কি দেখে বুঝতে পারছো এটি কী ধরনের সিরিজ? তোমাদের কি কোনো আইডিয়া আছে এই সিরিজটি কি তোমরা আগে দেখেছো? এই সিরিজটি হচ্ছে জিওমেট্রিক সিরিজ, ঠিক আছে, বা জিওমেট্রিক প্রোগ্রেশন যাকে আমরা বলতে পারি। চলে এসেছি আমরা কোশ্চেন নাম্বার 9-এ। কোশ্চেন নাম্বার 9-এ আমরা যে প্রশ্নটি দেখতে পাচ্ছি, প্রশ্নে বলা হয়েছে ফাইন্ড দ্য সাম অফ 3 + 3² + 3³ এরকম করে 3⁸ অবধি। তাহলে এই যে সিরিজটা তোমরা দেখতে পাচ্ছ, এই সিরিজটিকে আমরা বলে থাকি জিওমেট্রিক প্রোগ্রেশন সিরিজ বা গুণোত্তর প্রগতি সিরিজ। তাহলে জিওমেট্রিক প্রোগ্রেশন বা গুণোত্তর প্রগতিতে যদি কোনো সিরিজ থাকে আর সেই সিরিজে যদি তোমাকে সাম নির্ণয় করতে হয়, তাহলে তার সূত্র হচ্ছে, আচ্ছা এখানে একটি জিনিস মনে রাখতে হবে যে এই যে সিরিজটা এটা গুণোত্তর প্রগতিতে আছে, এটা আমরা বুঝবো কী করে। এই বোঝার জন্য আমার এটা করতে হবে, সেটা হচ্ছে সেকেন্ড আর থার্ড নাম্বারের রেশিও নির্ণয় করতে হবে। সেকেন্ড আর ফার্স্ট নাম্বার। সেকেন্ড নাম্বার কী দেবে? 3²। তাহলে 3²কে 3 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো? 3 পাবো। সিমিলারলি 3³ থার্ড নাম্বার, তাকে যদি 3² দিয়ে ভাগ করি কত পাবো? 3 পাবো। তার মানে কি প্রত্যেকটা টার্ম কী হয়েছে? 3 গুণ করে হয়েছে। দেখো 3 থেকে 3² গেছি কত হয়? 3 গুণ। 3² থেকে 3³ গেছি আমরা কত গুণ করেছি? 3 গুণ করেছি। তাহলে এরকম করে প্রত্যেকটা টার্মে আমরা কী করেছি? 3 গুণ করে গেছি, ঠিক আছে। তাই এই সিরিজটার নাম হচ্ছে কি? জিওমেট্রিক প্রোগ্রেশন। এই সিরিজটাকে আমরা কী বলে থাকি? জিওমেট্রিক প্রোগ্রেশন। আর এই যে 3 যেখানে 3টা আমরা কী করে পেলাম? না সেকেন্ড টার্ম আর ফার্স্ট টার্মের রেশিও, অথবা থার্ড টার্ম অথবা সেকেন্ড টার্মের রেশিও, মানে পরবর্তী সংখ্যার সঙ্গে ঠিক তার আগের সংখ্যার রেশিও নির্ণয় করলাম, এবং এটাকে আমরা আর দিয়ে ডিনোট করে থাকি। এই আরের একটি নাম আছে, এই আরের নাম হচ্ছে কি? কমন রেশিও।
এবার তোমাদের বলি যে জিওমেট্রিক প্রোগ্রেশনে যদি কোনো সিরিজ থাকে তাহলে তার সাম নির্ণয় করার ফর্মুলা কী? সাম নির্ণয়ের ফর্মুলা হচ্ছে a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস ওয়ান বাই r মাইনাস ওয়ান, যেখানে r সবসময় গ্রেটার দ্যান ওয়ান হবে। তাহলে r যদি গ্রেটার দ্যান ওয়ান হয় তবেই আমরা সামের এই ফর্মুলাটি অ্যাপ্লাই করতে পারবো। আর দেখো এখানে r এর ভ্যালু কী আছে? 3, যেটি হচ্ছে গ্রেটার দ্যান ওয়ান, তার মানে আমরা এই ফর্মুলাটি অ্যাপ্লাই করতে পারি। তাহলে সাম নির্ণয়ের ফর্মুলা কি? a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস ওয়ান বাই r মাইনাস ওয়ান, যেখানে r কি তোমাদের আমি আগেই বলে দিয়েছি, r মানে কি? কমন রেশিও। আর a কি? a হচ্ছে ফার্স্ট নাম্বার, a হচ্ছে ফার্স্ট নাম্বার। আর ফার্স্ট নাম্বার এখানে কত দেওয়া আছে? 3। তাহলে ফার্স্ট নাম্বারের ভ্যালু কত পেয়ে গেলাম? 3। আর এন কি? এন হচ্ছে আমার নাম্বার অফ টার্মস। তাহলে কতগুলি নাম্বার আছে আমার এখানে সেটা দেখতে হবে। দেখো লাস্ট টার্ম আমরা দেখো প্রত্যেকটা যে সংখ্যা আছে প্রত্যেকটা সংখ্যায় বেস কি? 3 আছে। একমাত্র লাস্ট টার্ম দেখতে পাচ্ছি কত? 8 আছে। এবং প্রত্যেকটা সংখ্যার পাওয়ার কিন্তু দেখো ন্যাচারাল নাম্বার 1 2 3 4 5 এরকম করে লাস্ট নাম্বার কত? 8। তাহলে 1 থেকে 8 অবধি টোটাল কতগুলো সংখ্যা থাকতে পারে? 8টি সংখ্যা থাকতে পারে। তাহলে নাম্বার অফ টার্ম কত এখানে আছে? 8। তাহলে এনের ভ্যালু কত পেয়ে গেলাম? 8। তাহলে এবার তোমরা খুব সহজে সাম নির্ণয় করতে পারবে। তাহলে সাম কত পেলাম? এর ভ্যালু আমি জানি 3, আর এর ভ্যালু আমরা জানি 3, তাহলে 3 টু দি পাওয়ার 8 মাইনাস ওয়ান বাই r মাইনাস ওয়ান। আর এর ভ্যালু আমরা কত পেয়ে গেছি? 3 পেয়ে গেছি। তাহলে 3 ইন্টু 3 টু দি পাওয়ার 8 মাইনাস ওয়ান বাই 3 মাইনাস ওয়ান। এবার যদি ক্যালকুলেশন করো এই পুরো পার্টটির, ক্যালকুলেশন করার পর তোমরা এটা ভ্যালু পাবে, সেটি হচ্ছে 9840। অপশন 3 উইল বি দ্য কারেক্ট আনসার। চলো চলে আসছি কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 খুবই একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। বলা হয়েছে দ্য লেন্থ অফ দ্য 3 সাইডস অফ এ ট্রায়াঙ্গেল আর 30 সেন্টিমিটার, 42 সেন্টিমিটার অ্যান্ড x সেন্টিমিটার, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট। তাহলে একটি ট্রায়াঙ্গেলের 3টে সাইডের মধ্যে 2টি সাইডের ভ্যালু বলা হয়েছে এবং লাস্ট সাইড থার্ড সাইডের ভ্যালু বলা হয়েছে x সেন্টিমিটার। তাহলে এই x সেন্টিমিটার যে সাইডটি, এই এক্সের রেঞ্জ কত নির্ণয় করতে হবে। এই যে তোমরা অপশানগুলো দেখতে পাচ্ছ, এই অপশানগুলোর কিছুই নয়, এক্সের রেঞ্জ দেওয়া আছে, মানে এক্সের ভ্যালু কার থেকে কার মধ্যে বিলং করতে পারে। তার জন্য তোমার এটা জানতে হবে। সেটা হচ্ছে একটি খুব সুন্দর জিওমেট্রিক ফর্মুলা। সেটা হচ্ছে যদি একটি ট্রায়াঙ্গেল তোমাকে দেওয়া থাকে, ট্রায়াঙ্গেল ড্র করার যেটা কনসেপ্ট, ধরো এটি একটি ট্রায়াঙ্গেল তোমাকে দেওয়া হয়েছে এবং এই ট্রায়াঙ্গেলটার নাম দিয়ে এলাম আমি ABC। এবার এই এ সাইড, এ ভার্টেক্সের অপোজিট সাইড যদি স্মল এ হয়, বি ভার্টেক্সের অপোজিট সাইডের লেন্থ যদি স্মল বি হয়, আর সি ভার্টেক্সের অপোজিট সাইডের লেন্থ যদি স্মল সি হয়, তাহলে মনে রাখবো যে এই এ বি আর সি এর লেন্থ কীরকম হতে পারে সেটা সবসময় তোমায় মনে রাখতে হবে। যে ধরে নিই যদি সব থেকে থার্ড সাইড যদি আমার সি হয়, যদি সি আমার জানা না থাকে, সি এর ভ্যালু যদি জানা না থাকে, তাহলে বলতে হবে যে সি সবসময় বাকি দুই সাইডের যোগফল অপেক্ষা ছোট হবে। সি সাইডের লেন্থ সবসময় বাকি দুই সাইডের যোগফল অপেক্ষা ক্ষুদ্রতম হবে এবং সি সাইডের লেন্থ বাকি দুই সাইডের ডিফারেন্স অপেক্ষা বৃহত্তম হবে, তাহলে এটিই হচ্ছে সি সাইড, যে সাইডের ভ্যালু জানা নেই তার রেঞ্জ, তার ভ্যালু কার থেকে কার মধ্যে হতে পারে, ঠিক আছে। যদি আমাদের কাছে এ জানা না থাকতো, যদি আমাকে এর ভ্যালু বের করতে হতো, যদি আমার কাছে এ জানা না থাকতো, তাহলে এর ভ্যালু কী বলতাম না, এ হবে বাকি দুই ভ্যালু, বাকি দুই সাইড কী আছে? বি আর সি। তাহলে বি আর সি এর যোগফল অপেক্ষা ক্ষুদ্রতম এবং এদের ডিফারেন্স অপেক্ষা বৃহত্তম, তাহলে বি আর সি এর ডিফারেন্স অপেক্ষা বৃহত্তম। কেন ডিফারেন্স সাইন দিচ্ছি? কারণ এই সাইডের লেন্থ কখনো নেগেটিভে হতে পারে না, তাই আমি এখানে ডিফারেন্স সাইন দিচ্ছি। যে বড় তার ভ্যালু আগে লিখব, যে ছোট তার ভ্যালু পরে লিখব, দিয়ে ডিফারেন্স বা বিয়োগফল বের করব, ঠিক আছে। সিমিলারলি যদি আমাকে থার্ড সাইড বি এর ভ্যালু আমাকে জানতে হতো, বি এর ভ্যালু আমার জানা না থাকতো, তাহলে বি এর রেঞ্জ কী হতো না, বাকি দুই সাইডের যোগফল অপেক্ষা ক্ষুদ্রতম হবে। তাহলে বাকি দুই সাইড কী কে? এ আর সি। তাহলে বি এর ভ্যালু এ আর সি এর যোগফল অপেক্ষা ক্ষুদ্রতম আর এ আর সি এর ডিফারেন্স অপেক্ষা বৃহত্তম হবে। তাহলে সিমিলারলি এখানেও তাই বলেছে, দেখো
থার্ড সাইডের ভ্যালু আমাকে জানতে চেয়েছে এক্স সেন্টিমিটার, এবং এই এক্স সেন্টিমিটারের রেঞ্জ কী হবে, তাহলে এক্সের রেঞ্জ কী হবে তোমরা এবার 1 সেকেন্ডে বলতে পারবে যে এক্স হবে বাকি দুই সাইডের যোগফল হবে ক্ষুদ্রতম, তাহলে 30 + 42, 30 + 42 মানে 72, তাহলে 72 অপেক্ষা ক্ষুদ্রতম হবে, এবং এদের ডিফারেন্স মানে 42 থেকে 30 বিয়োগ করলে কত হবে 12, তাহলে 12 অপেক্ষা বৃহত্তম, তাহলে এটিই হবে তোমার কারেক্ট আনসার, 12 লেস দ্যান এক্স লেস দ্যান 72। ওকে, তাহলে এই অপশানটি আমরা কোথায় দেখতে পাচ্ছি, একমাত্র অপশান 3তে, তাহলে অপশান 3 হবে আমার কারেক্ট আনসার। তো আশা করবো ফ্রেন্ডস তোমাদের আজকের ক্লাস খুবই ভালো লেগেছে এবং তোমরা অনেক নতুন নতুন জিনিস শিখতে পেরেছো। তো তোমাদের জন্য যদি আমার এই ক্লাস বা আমার এই সলিউশন মেথড খুবই ভালো লাগে, তো তোমরা প্লিজ ক্লাসটিকে শেয়ার করবে যাতে আমি আরও অনেক বেশি মানুষের কাছে পৌঁছতে পারি। আর তোমরা এটা করবে সেটা হচ্ছে রেগুলার তোমরা প্রশ্ন সলভ করো, যে প্রশ্ন মনে হবে তোমাদের প্রবলেম হচ্ছে সেই প্রশ্ন নিয়ে তোমরা আমার কাছে কন্ট্যাক্ট করো। আমার ফোন নাম্বার তোমরা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে, আমার ফেসবুক পেজে পেয়ে যাবে, আমাকে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। আমি যদি টাইম করে উঠতে পারি আমি অবশ্যই তোমাদের সলভ দেবো, এবং আমি এরকমভাবেই তোমাদের জন্য 10টি করে প্রশ্নের সমাধান নিয়ে আসবো, এবং যেগুলো তোমাদের আশা করছি আগাম এসএসসি সিজিএল 2024 অথবা আরআরবি এনটিপিসির যে সমস্ত এক্সাম আসছে সেই সমস্ত এক্সামে তোমাদের খুবই হেল্প করবে। এবং আশা করি তোমরা যদি ঠিকঠাক আমার ক্লাস ফলো করে থাকো তাহলে তোমাদের স্কোর অবশ্যই বুস্ট করবে, এবং তোমাদের 100% কমন দেওয়ার গ্যারেন্টি হচ্ছে আমার। তাই তোমরা ক্লাস ফলো করো, ক্লাসকে শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো, গুড বাই।